অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত মার্কিন সম্পর্ক এখন শক্তিশালী বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার মোদির। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আংশিক পুনর্বহালের রায়ের তীব্র সমালোচনা বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের। টেক্সাসে অভিবাসীদের সমর্থনে মার্কিনদের সমাবেশ। এবং সিরীয় বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন জোটের বিমান হামলা দ্রুত বন্ধের আহ্বান রাশিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। অতীতের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বর্তমানে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। অন্যদিকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বন্ধে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন দুই নেতা। সোমবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় ও শেষ দিনে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতকে যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বর্তমানে বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক অতীতে কখনোই এতটা শক্তিশালী ছিল না। আমি গর্ব করে বলতে পারি, যুক্তরাষ্ট্র এবং ভারতের জনগণ এমন দুজন ব্যক্তিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করেছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব নেতা হিসেবে স্বীকৃত। আমি এবং প্রধানমন্ত্রী মোদী দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় দুদেশের জনগণ যেমন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, তাদের মতামত প্রদান করতে পারেন, তেমনি আমরাও জনগণ কি চায় তা বুঝতে পারি, তাদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি। অন্যদিকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ বর্তমান বিশ্বের জন্য এক বড় হুমকি। বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দুদেশ এক হয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এছাড়াও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী মোদী। বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই দুদেশের পারস্পরিক সহযোগিতার অন্যতম ভিত্তি হিসেবে এখন থেকে পরিগণিত হবে। এছাড়াও ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের আরও প্রসার ঘটিয়ে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা হবে। এছাড়াও সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়া থেকে সরে এসে দেশটির ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালাতে না পারে তা নিশ্চিত করারও আহ্বান জানান দুই নেতা। একই সঙ্গে ভারতের পাঠানকোটে হামলার সঙ্গে জড়িত পাকিস্তানি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতেও দেশটির প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও তার সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে যুক্তরাষ্ট্র সফরে আসায় মোদীকে ধন্যবাদ জানান ট্রাম্প। একই সঙ্গে মোদীকে আবারও যুক্তরাষ্ট্র সফরে আসার আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ওয়াশিংটনের ওভাল অফিসে দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেন ট্রাম্প এবং মোদী। এ সময় ৩৬ কোটি ৬০ লাখ ডলারের বিনিময়ে ভারতের কাছে একটি বোয়িং বিমান বিক্রির চুক্তি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দেয় বলে জানায় পেন্টাগন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অন্তত ২২টি বিমান ক্রয়ে মোদী আগ্রহ দেখিয়েছেন বলেও জানানো হয়। মোদীর যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে রোববার যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ভারতকে বিনিয়োগ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নানা ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান মোদী। প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র সফর শেষ করে সোমবার নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়রা। সোমবার ট্রাম্প মোদী বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের বেশিরভাগই শিখ সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
ভারতে বিদ্বেষমূলক অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। একই সঙ্গে দেশটিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধে মোদী সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। Stop persecution of minorities in India. Stop persecution of minorities in India. ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আংশিক পুনর্বহালে সুপ্রিম কোর্টের রায়ের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর ফেডারেল আদালতের স্থগিতাদেশ খারিজ করে মার্কিন প্রশাসনের আবেদন মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আগামী অক্টোবরে চূড়ান্ত রায় দেয়া হবে বলেও জানানো হয়। ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের রায়কে ট্রাম্প প্রশাসনের বিজয় হিসেবে দেখছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে সোমবার টেক্সাসে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অভিবাসী বিরোধী এমন অবস্থানকে বর্ণবাদী ও অসাংবিধানিক বলে আখ্যা দেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনাদের বর্ণবাদী কোনো সিদ্ধান্ত টেক্সাসে মেনে নেওয়া হবে না। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের নামে নিরাপত্তা বাহিনী জনসাধারণকে হেনস্থা করে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে আদালতে যাব। এই বিক্ষোভ সমাবেশের কিছুক্ষণ পরই সোমবার ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের রায় আসে। সুপ্রিম কোর্টের এই রায়ে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর ফেডারেল আদালতের স্থগিতাদেশ খারিজ হয়ে যায়। এর ফলে বিভিন্ন দেশের শরণার্থী গ্রহণ বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না থাকলে সংশ্লিষ্ট দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের রায়কে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত তার নির্বাহী আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছেন। যারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, তাদের সে দেশে কোনো জায়গা নেই বলে এক বিবৃতিতে জানান মার্কিন প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের রায়কে মার্কিন প্রশাসন তাদের বিজয় হিসেবে দেখলেও এর তীব্র সমালোচনা করেছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। মার্কিনীদের নিরাপত্তার দোহাই দিয়ে এমন পদক্ষেপ নেওয়া হলেও এতে সমাজে অস্থিরতা আরো বাড়বে বলে মনে করেন অনেকে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে কোনো অজুহাত দেখিয়ে কারো প্রবেশ বন্ধ করাটা কখনো বিজয় হতে পারে না। আমি মনে করি এটা মানবতার বিপর্যয়। প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষিদ্ধ করে সমাজে এক ধরনের বিভক্ত তৈরি করেছেন। এর কারণে অভিবাসীদের নিয়ে গড়ে ওঠা মার্কিন সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। সুপ্রিম কোর্ট এমন একটি সিদ্ধান্তের পক্ষে রায় দেবে ভাবতে পারিনি। আশা করি চূড়ান্ত রায়ে সর্বোচ্চ আদালত তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। গত 20 জানুয়ারি শপথ নেয়ার এক সপ্তাহের মাথায় 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 6 মার্চ ওই তালিকা থেকে ইরাকের নাম বাদ দিয়ে 6টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে 90 দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প, কিন্তু আদালতের স্থগিতাদেশের ফলে তা আটকে যায়। এর প্রায় 3 মাস পর সুপ্রিম কোর্ট ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের পক্ষে রায় দিলেও এই নীতি বহাল থাকবে নাকি বাতিল হবে সে বিষয়ে আগামী অক্টোবরে শুনানির পর সিদ্ধান্ত নেবেন সেদেশের সর্বোচ্চ আদালত। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। নর্দার্ন আয়ারল্যান্ডের উন্নয়নে 100 কোটি পাউন্ড দেওয়ার শর্তে কনজারভেটিভ ডিইউপি সরকার গঠনে ঐকমত্য, বিরোধীদের তীব্র সমালোচনার মুখে থেরেসা মে। সিরিয়ার সরকারি বাহিনী আবারও নিজ দেশে রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এমন কোনো হামলা হলে চরম পরিণতি ভোগ করতে হবে বলে প্রেসিডেন্ট আসাদকে হুঁশিয়ার করেছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সিরিয়ায় বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। সন্ত্রাসীদের রক্ষা করতেই মার্কিন জোট সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। কয়েকদিন ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আইএস জঙ্গিদের সঙ্গে মার্কিন সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের তুমুল সংঘর্ষ চলছে। এরই ধারাবাহিকতায় জঙ্গি গোষ্ঠীটির কথিত রাজধানী রাক্কার বেশ কয়েকটি এলাকা পুনর্দখলের পর এসডিএফ সদস্যরা মার্কিন জোটের সহায়তায় তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর মধ্যেই সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলাকে ভয়াবহ খেলা উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওয়াশিংটনের বিরুদ্ধে আল নুসরা ফ্রন্টের মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ তোলেন।
Я уже не раз যুক্তরাষ্ট্রের উচিত সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যে কোনো উস্কানিমূলক আচরণ বন্ধ করা। আমরা এখনো যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় দ্বিমুখী নীতি অবলম্বন করতে দেখছি। তারা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করছে। আমাদের হাতে এই সংক্রান্ত প্রমাণও রয়েছে। তাদের উচিত দ্রুত এই ভয়ঙ্কর খেলা বন্ধ করা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে হলে স্বার্থ বুদ্ধি কিংবা গোপন উদ্দেশ্য হাসিলের চেষ্টা বাদ দিয়ে একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে। Считаем это крайне опасной игрой. এদিকে সিরিয়ার সরকারি বাহিনী আবারও রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে ইদলিবে রাসায়নিক হামলার আগে যেসব আলামত ও তৎপরতার তথ্য এসেছিল, সম্প্রতি একই ধরনের কর্মকাণ্ডের খবর পাওয়ার দাবি করেছে ওয়াশিংটন। সোমবার হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার আইএস নির্মূলে সিরিয়ায় কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, আসাদ সরকার যদি রাসায়নিক অস্ত্র দিয়ে আরেকটি গণহত্যা চালায় তবে সিরীয় প্রেসিডেন্ট ও তার বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। গত 4 এপ্রিল ইদলিব প্রদেশের খান শেখুন এলাকায় রাসায়নিক হামলায় অন্তত 90 জনের মৃত্যু হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আসাদ সরকারকে দায়ী করলেও সিরিয়া ও রাশিয়া এই অভিযোগ অস্বীকারের পাশাপাশি একে মার্কিন জোটের ষড়যন্ত্র বলে উল্লেখ করে। এ ঘটনার পরপরই সিরিয়ার হোমস প্রদেশের সায়রাত বিমান ঘাঁটিতে ভূমধ্য সাগরের মার্কিন রণতরী থেকে 59টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। ওই বিমান ঘাঁটি থেকেই রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। এরপর রুশ মার্কিন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়া তাদের রাসায়নিক অস্ত্রের প্রায় 99% ধ্বংস করে ফেলেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার এক বিবৃতিতে একথা জানান সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল ভ্যালেরি কাপাশিন। তিনি বলেন, 20 বছর আগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র বিষয়ক সম্মেলনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত 15 বছর ধরে এই অস্ত্র ধ্বংস করার কাজ করে আসছে রাশিয়া। প্রথম পর্যায়ে 2003 সালে এবং পরবর্তীতে 2007 ও 2009 সালে প্রায় 70% রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয় বলেও জানানো হয়। অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজও প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে দেশটির উদমার্ট প্রদেশে অবশিষ্ট 400 টন রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। এবছরের শেষ নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে বলেও আশ্বস্ত করেন রাশিয়ার এই শীর্ষ সামরিক কর্মকর্তা। নর্দার্ন আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট পার্টি ডিইউপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠনে একমত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চুক্তি অনুযায়ী হাউস অব কমন্সে গুরুত্বপূর্ণ বিষয়ে থেরেসা মে সরকারকে সমর্থন দেওয়ার বিনিময়ে আগামী 2 বছরে নর্দার্ন আয়ারল্যান্ডের উন্নয়নে 100 কোটি পাউন্ড বেশি দেবে ব্রিটিশ সরকার। এ চুক্তিতে দল প্রধানরা সন্তোষ প্রকাশ করলেও খোদ কনজারভেটিভ দলের কয়েকজন নেতা এবং প্রধান বিরোধী দলের নেতা জেরেমি করবিন এর সমালোচনা করেছেন। তীব্র ক্ষোভ জানিয়েছেন স্কটল্যান্ড ও ওয়েলসের ফার্স্ট মিনিস্টার। 8 জুনের নির্বাচনী ফলাফলে ঝুলন্ত পার্লামেন্ট নিশ্চিত হওয়ার 2 সপ্তাহ পর সরকার গঠনে ডিইউপির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কনজারভেটিভ পার্টি। সোমবার ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। চুক্তিতে স্বাক্ষর করেন কনজারভেটিভ দলের চিফ হুইপ গেভিন উইলিয়ামসন এবং ডিইউপির জেফ্রি ডোনাল্ডসন। চুক্তির শর্ত অনুযায়ী নর্দার্ন আয়ারল্যান্ডের বর্তমান সরকারি ব্যয় 50 কোটি পাউন্ডের সঙ্গে আগামী 2 বছরে আরো 100 কোটি পাউন্ড যোগ করবেন থেরেসা মে। বিনিময়ে বাজেট, ব্রেক্সিট আইন, জাতীয় নিরাপত্তা সহ মেয়ের সামগ্রিক পরিকল্পনায় সমর্থন দিয়ে যাবে ডিইউপি। বৈঠক শেষে ডিইউপি প্রধান আর্লেন ফস্টার এই চুক্তিকে সুদূরপ্রসারী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। পার্লামেন্টে সরকারকে সমর্থনের বিষয়ে কনজারভেটিভ পার্টির সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এই চুক্তি যুক্তরাজ্যের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক বিবৃতিতে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন থেরেসা মে। তিনি বলেন, এই চুক্তি পুরো যুক্তরাজ্যের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। এছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় নিশ্চয়তা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে। গত বছর ব্রেক্সিট নির্বাচনের অপ্রত্যাশিত ফলাফলের পর ডেভিড ক্যামেরন সরে গেলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন থেরেসা মে। ওই নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 326 আসনের চেয়ে 8টি আসন কম পায় কনজারভেটিভ পার্টি। তারপরই সরকার গঠনে ডিইউপির সঙ্গে আলোচনা শুরু করে কনজারভেটিভরা। তবে ডিইউপির সঙ্গে আনুষ্ঠানিক এই চুক্তি গুড ফ্রাইডে এগ্রিমেন্ট নামে পরিচিত 1998 সালের শান্তি চুক্তিকে ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
একই দিন পার্লামেন্টে দেয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ইইউ নাগরিকদের ব্রিটেনে বসবাসের প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন। অর্থনীতি, সরকারি কর্মকাণ্ড সহ আমাদের প্রতিদিনের জীবনে ইইউ নাগরিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা আমাদের অবিচ্ছেদ্য অংশ। আর এ কারণেই আর্টিকেল 50 বাস্তবায়নের আগে একটি চুক্তি স্বাক্ষর করতে চাই, যা পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে হবে এবং সবার স্বার্থ রক্ষা করবে। যত তাড়াতাড়ি সম্ভব সবার সম্মতিতে এ ধরনের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। বিচ্ছেদের পর ইইউ অভিবাসীদের ব্রিটেনে বসবাসে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন থেরেসা মে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। কাশ্মীরের বিভিন্ন জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। এদের মধ্যে 5 পুলিশ সদস্য রয়েছেন। সোমবার ঈদের নামাজ শেষে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে ঈদগাহে প্রবেশে নানা রকম বিধি নিষেধ আরোপ করেছিল সরকার। শ্রীনগরের বাসিন্দারা ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নামাজ শেষে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় 20 মিনিট পর প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অনন্তনাগ শহরেও পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এছাড়াও বারামুল্লা জেলার সোপোরে ও পাত্তন শহরেও ঈদের নামাজের পর জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গত সপ্তাহে শ্রীনগরের জামা মসজিদের সামনে উত্তেজিত জনতা পুলিশের এক ডিএসপিকে পিটিয়ে মারে। নাইজেরিয়ার মাইদুগুরিতে আলাদা আত্মঘাতী বোমা হামলায় 9 বেসামরিক নাগরিক ও 7 হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, গত দুদিনে দেশটির মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ে 3 দফা আত্মঘাতী হামলায় 3 আত্মঘাতী এবং 1 নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। আত্মঘাতীদের দুজনই নারী। রোববার জেওয়াং জেলার একটি আবাসিক ভবনে আত্মঘাতী বিস্ফোরণে 4 হামলাকারী ও 8 জন নিহত হয়। এসব হামলায় আহত হয়েছে আরও 13 জন। হামলার দায় কেউ স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী বলছে, হামলাকারীরা সবগুলো হামলায় নারীদের ব্যবহার করেছে, যা তাদের জন্য খুবই উদ্বেগের। পাকিস্তানে তেলবাহী লরিতে বিস্ফোরণে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করেছেন তাদের স্বজনরা। রোববার তেলবাহী একটি লরি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা ওই লরি থেকে তেল সংগ্রহ করার জন্য দুর্ঘটনাস্থলে যায়। তখন হঠাৎই বিস্ফোরণে এখন পর্যন্ত 146 জনের প্রাণহানির খবর পাওয়া যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ 118 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 23 জনের শরীরের 50% পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে লাহোরের মোহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে। নিহতরা হলেন উসনা ও রাবেয়া। ব্রিটিশ কর্তৃপক্ষ ধারণা করছে তারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে সম্পর্ক প্রকাশ না করা হলেও তারা ওই ভবনের একই অ্যাপার্টমেন্টে থাকতেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে 14 জুন গ্রেনফেল টাওয়ারে আগুনে নিখোঁজ বাংলাদেশি একই পরিবারের 5 সদস্যদের এখনো কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নাম প্রকাশ করা 2 জন সম্পর্কে মা ও মেয়ে। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 79 জনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় আটকা পড়েছেন বহু বাসিন্দা। উদ্ধার কাজ অব্যাহত। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে একটি মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় $1.5 লাখ ঘুষ গ্রহণের দায়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দেশটির প্রসিকিউটররা। যদিও নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট টেমার। বিচারের মুখোমুখি হওয়ার আগে অভিযোগ গঠনের বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষের 2/3 সদস্যের অনুমোদনের প্রয়োজন। আর এটি হলে শুনানি চলাকালে 6 মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন প্রেসিডেন্ট মিশেল টেমার। আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় শিশু সহ অন্তত 15 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 35 জন। সোমবারের দুর্ঘটনার সময় বাসটিতে 50 জন যাত্রী ছিল। তারা একটি নাচের দলের সদস্য। নিহতদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে। দেশটির গ্র্যান্ড বার্গ থেকে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মেন্দোজায় একটি নাচের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল দুর্ঘটনার শিকার বাসের যাত্রীরা। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময়
চালক ছেলে গাড়িটি চালাচ্ছিল বলে জানা যায়। এর মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে 712 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে আইরিশ কোস্টগার্ডের সদস্যরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার বেশ কয়েকটি জাহাজের সহায়তায় ভূমধ্যসাগরে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে এক শিশু সহ অন্তত 6 জনকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এছাড়াও উদ্ধার হওয়া আরও অন্তত 4 শিশু ও 14 অন্তঃসত্ত্বা নারীকে ইতালীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। অভিযানে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করায় সন্তোষ প্রকাশ করেছে আইরিশ কর্তৃপক্ষ। এর আগে এ মাসের প্রথম দিকে লিবীয় উপকূলে 126 শরণার্থীবাহী একটি নৌকা সাগরে ডুবে যায়। চীনের বেশ কয়েকটি প্রদেশে টানা কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ কারণে দেশটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহরে এরই মধ্যে বন্যা কবলিতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে। গত 60 বছরের মধ্যে প্রদেশটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় লানজিয়াং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। এছাড়াও সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশেও বন্যার কারণে তলিয়ে গেছে বহু রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যায় রোববার পর্যন্ত প্রায় 120টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পানি বন্ধ করেছেন অন্তত 270টি গ্রামের বাসিন্দা। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের হাতে আটকের পর এক কৃষ্ণাঙ্গ নিহত হলে এর প্রতিবাদে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় অনেকে। পরে সেখানকার সব রাস্তা বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এবার জানাবো ব্যতিক্রম ধর্মী এক খেলার খবর। খেলাটির নাম এগ থ্রোয়িং, বাংলায় যার অর্থ দাঁড়ায় ডিম ছোড়া। 2006 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে সংশ্লিষ্টরা। এবার যে আসর বসেছিল ব্রিটেনে। স্বল্প সময়ের মধ্যে এই খেলাটি অর্জন করে নিয়েছে দর্শকপ্রিয়তাও। এগ থ্রোয়িং, এটা এমন এক খেলা যা দেখলে হাসি রোল পড়ে যেতে পারে যে কারো মাঝেই। তার বিরক্তিতে অনেকেই কুচকাতে পারেন ঘুজু বল। তবে জনপ্রিয়তার দিক থেকে খেলাটির রেটিং পয়েন্ট কিন্তু একেবারেই কম নয়। তাই গেল 1 দশকেরও বেশি সময় ধরে এগ থ্রোয়িং এর হয়ে আসছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মজার এই খেলাটিতে ডিসিপ্লিন রয়েছে 5টি। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে টার্গেট উইথ অ্যাকুরেসি চ্যালেঞ্জ, যেখানে ডিম ছুড়ে প্রতিপক্ষের বিভিন্ন বডি পার্টে আঘাত করতে পারলে মিলবে পয়েন্ট। তবে এটি ছাড়াই এর বিশ্ব চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয় 3টি ক্যাটাগরিতে। রাশিয়ান এগ রোলেট ইভেন্টের মজাই এটা। এখানে খুব দক্ষতার সঙ্গে ডিম নির্বাচন করতে হয়। কেউ যদি সেখানে ব্যর্থ হন তাহলে তাকে ছিটকে পড়তে হয় প্রতিযোগিতা থেকে। টস ভাগ্যটাও এই গেমের খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ যিনি জিতে যান ডিম নির্বাচনের ক্ষেত্রে তিনি অনেকটাই সুবিধা পেয়ে থাকেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কিছুটা চ্যালেঞ্জ নিতে হয় এগ চকোশেট ইভেন্টে, যেখানে নির্দিষ্ট লক্ষ্যে অন্য সদস্যদের দিকে ডিম ছোড়েন গ্রুপ মেম্বাররা। 2 জনের গ্রুপে প্রত্যেককে দেওয়া হয় 3টি করে কাঁচা ডিম। কেউ ধরতে ব্যর্থ হলে পয়েন্ট হারায় সেই দলটি। এই খেলা অনেকটাই ভাগ্য নির্ভর। তবে যিনি ডিমটি ছোড়েন তার উপরও নির্ভর করে অনেক কিছু। আর অবশ্যই যিনি ডিমটি ধরবেন তার কাছে থাকে গুরু দায়িত্ব। আমি মিথ্যে বলবো না, প্রতিযোগিতা শুরুর আগে আমি ডিমগুলো দেখে নিয়েছিলাম, যেটা আমাকে এই খেলা জিততে সাহায্য করেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শেষ ইভেন্টটি ছিল এগ থ্রোয়িং। একটি মেশিনের মাধ্যমে ডিম ছোড়া হয় প্রতিযোগিতার উদ্দেশ্যে। এগ চকোশেট ইভেন্টের মতো এখানেও ক্যাচ ধরে পয়েন্ট সংগ্রহ করতে হয় অংশগ্রহণকারীদের। এস এম ইকবাল, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত মার্কিন সম্পর্ক এখন শক্তিশালী বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার মোদির। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আংশিক পুনর্বহালের রায়ের তীব্র সমালোচনা বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের। টেক্সাসে অভিবাসীদের সমর্থনে মার্কিনদের সমাবেশ। নর্দার্ন আয়ারল্যান্ডের উন্নয়নে 100 কোটি পাউন্ড দেওয়ার শর্তে কনজারভেটিভ ডিইউপি সরকার গঠন ঐকমত্য, বিরোধীদের তীব্র সমালোচনার মুখে থেরেসা মে। এবং সিরীয় বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন জোটের বিমান হামলা দ্রুত বন্ধের আহ্বান রাশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।